তলব পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির ভারতীয় হাই কমিশনার। সীমান্তে বেড়া নির্মাণের সহযোগিতা কামনা। অসম চুক্তি বাতিলের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার। লন্ডনে টিউলিপের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত সানডে টাইমসকে প্রধান উপদেষ্টা। অভিযোগ প্রমাণিত হলে দেশে ফেরত পাঠানোর আহ্বান। বরখাস্তের দাবি কনজারভেটিভ নেতার। বেগম জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। লন্ডন ক্লিনিকে চলছে চিকিৎসা। হাসপাতালে থেকেও দেশবাসীর খোঁজ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন মির্জা আব্বাস। আগে জাতীয় নির্বাচন করার পক্ষে নির্বাচন কমিশন। একসঙ্গে স্থানীয় ভোট করা বাস্তবসম্মত নয়, কমিশন সভায় মত। এনআইটি ফেরত চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত। এবং দেশে প্রথমবার HMP ভাইরাস শনাক্ত, আতঙ্কের কিছু নেই বলছে IEDCR। হাঁচি কাশির সঙ্গে ছড়ানোয় সতর্ক থাকার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা শেষে প্রণয় ভার্মা কূটনৈতিক ভাষায় বলেন, অপরাধ মুক্ত সীমান্ত গড়তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের শক্ত প্রতিরোধের মুখে সম্প্রতি সীমান্তে বেড়া নির্মাণ করতে পারেনি ভারত। দেশটির সঙ্গে অসম চুক্তিগুলো পর্যালোচনা করে দেখা হবে বলেও জানান তিনি। 40 দিনের ব্যবধানে আবারও ভারতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানালো বাংলাদেশ। এবারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার প্রতিবাদ জানাতে ভারতের রাষ্ট্রদূতকে ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার বেলা 3টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন প্রণয় ভার্মা। আধা ঘন্টা আলোচনা হয় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে। পরে সাংবাদিকদের কূটনীতিক ভাষায় ভারতের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে সীমান্তে বেড়া নির্মাণের সমঝোতা আছে, সেটি বাস্তবায়নে বাংলাদেশের কাছ থেকে সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করে ভারত। We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. এদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে উপদেষ্টা জানান, সম্প্রতি সীমান্তের 5টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। তবে বিজিবি এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয় ভারত। ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে, তারপরে তোমার ওই যে পত্নীতলা যেটা আছে ওটারও কাজ বন্ধ হয়েছে, নগার যে আছে ওই জায়গারও কাজ বন্ধ, মানে যে কয় জায়গায় কাজ শুরু হয়েছিল সব কটা জায়গায় কাজ বন্ধ আছে। আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? হেনি কি কই মানছে নিতে বন্ধ করে দিছে? এখন হলো কি, তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করবে। বিগত সরকারের সময়ে ভারত সীমান্তের কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, চুক্তি অনুসারে সীমান্তের কোনো অংশের আলোচনা ছাড়া কোনো অবকাঠামো নির্মাণ করতে পারবে না ভারত। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা সেরে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকেই আজকে কি কালকে হয়তো বলতেও পারে। বাংলাদেশ ভারতের মধ্যে 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 3271 কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। 75-এর নীতিমালা মেনে চললেই এড়ানো যায় সীমান্ত উত্তেজনা। বাংলাদেশের তা মনে করিয়ে দেওয়া উচিত ভারতকে, এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিএসএফের বেড়া নির্মাণ ঘিরে দুই দেশের সীমান্তের মানুষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। ভারসাম্যপূর্ণ সম্পর্কের জন্য পরিবর্তিত বাস্তবতা মেনেই ভারতের বাংলাদেশ নীতি ঢেলে সাজানো প্রয়োজন বলেও মত বিশ্লেষকের। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ভারতের হাই কমিশনারকে। বিশ্লেষকরা বলছেন, সীমান্ত এলাকায় যাতে উত্তেজনা আর না বাড়ে সেজন্য রাখতে হবে বাড়তি সতর্কতা। সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ না করার যে কথা বলা হয়েছে বাংলাদেশ ভারতের 1975 সালের সীমান্ত নীতিমালায়, সেটিকে সম্মান জানানো উচিত দিল্লির। আমাদের 75 সালের বর্ডার গাইডলাইন্স আছে, তো কাজেই এটা বাংলাদেশ ভারত যৌথভাবে এই বর্ডার গাইডলাইন্সটাতে আমরা মেনে নিয়েছি। তো বর্ডার গাইডলাইন্সে 150 গজের বাইরে আপনি করতে পারেন। সীমান্ত থেকে 150 গজ কোনো দেশই, ভারত কি বাংলাদেশ, কোনো দেশই কোনো স্থায়ী কাঠামো গড়বে না।
এটাই স্বীকৃত। তো কাজে সেই কথাটা তাদেরকে মনে করিয়ে দিতে হবে। বিশ্লেষকরা মনে করেন দুই দেশের স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের জন্য বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতাকে বিবেচনায় নিতে হবে ভারতকে। ক্ষোভটার যে ভিত্তিটা সেটা যদি না বুঝতে পারে এবং সেটা নিয়ে যদি তারা তাদের যে কর্মপন্থাগুলো ছিল আগে সেগুলো যদি পরিবর্তন না করে তাহলে তো এই কি বলা হয় মানে এই ক্ষোভটা বাড়বেই। অন্য প্রসঙ্গ, ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনকারীর আগাম তথ্য থাকলেও দেরিতেই ব্যবস্থা নিচ্ছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। অর্থ পাচার রোধে প্রহরীর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির এমন ভূমিকার কড়া সমালোচনা করে অর্থনীতিবিদরা বলছেন এতে অপরাধীকে অর্থ সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। প্রশ্নবিদ্ধ হচ্ছে ইউনিটটির কার্যক্রম। এমন প্রেক্ষাপটে উদ্বিগ্ন অর্থ উপদেষ্টাও। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বোনকে নিয়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। ক্ষমতার অপব্যবহার স্পষ্ট থাকলেও গোপন ছিল তাদের আর্থিক লেনদেন। কিন্তু পট পরিবর্তনের পর শেখ হাসিনা ও শেখ রেহেনার ব্যাংক হিসাব জব্দ বা তলব করতে সময় নেওয়া হয়েছে 4 মাস। গত 10 ডিসেম্বর তাদের ব্যাংক হিসাব তলবের খবর আসে গণমাধ্যমে। এখানেই শেষ নয়, গণমাধ্যমের তথ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU 5 মাস পর সাবেক প্রধানমন্ত্রী ও তার বোনের সন্তানদের ব্যাংক হিসাব তলব করেছে। শুধু শেখ হাসিনা বা তার পরিবার নয়, গত 5 মাসে আওয়ামী সরকার সংশ্লিষ্ট প্রভাবশালী 400 জনের বেশি ব্যক্তির হিসাব জব্দ করা হলেও এর বেশিরভাগই করা হয়েছে দীর্ঘ সময় পরে। কারণ জানতে ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বার্তা মেলেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে স্বতন্ত্র সরকারি সংস্থা BFIU তাদের কোনো তথ্য দেয় না। BFIUর ইনফরমেশন বাংলাদেশ ব্যাংকের সাথে সহজে বিনিময়যোগ্য না। BFIU যে আইনের অধীনে বাংলাদেশ ব্যাংকের ভিতরে তাদের অফিস আছে, কিন্তু যে আইনের অধীনে তারা কাজ করে সেই আইন অনুযায়ী তাদের সকল ইনফরমেশন হচ্ছে অত্যন্ত গোপনীয়। আর্থিক খাতের বিশেষ গোয়েন্দা এই সেলের কাছে রয়েছে অতীত ও বর্তমানের সব অনিয়মের তথ্য। রয়েছেন আগের অনেক কর্মকর্তাও। তাহলে কেন এত সময় লাগে পদক্ষেপ নিতে, এমন প্রশ্নে উদ্বেগ জানিয়েছেন স্বয়ং অর্থ উপদেষ্টাও। অনেকে বলছে লেট করে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো BFIU তো ওভারলোডেড বা চট করে ওদের একটা কমিটি আছে, এখন টুট করে কিন্তু গভর্নর আদেশ দিয়ে দেন ওকে করে, সে একটু দেখে রিপোর্ট করে যে ওরা আছে বা এসে দিচ্ছে না, একটু সময় লাগছে। অর্থনীতিবিদদের প্রশ্ন, তাহলে কি অবাধ তথ্য থাকার পরও সেফ এক্সিট অফ ফাইন্যান্স বা অর্থের নিরাপদ স্থানান্তর নিশ্চিত হওয়ার সুযোগ করে দিচ্ছে খোদ BFIU সহ আইন প্রয়োগকারী সংস্থা? প্রবাবল সাসপেক্ট লিস্ট যেটা আছে, যারা এই কাজ করতে পারে, এই ধরনের লোক এই কাজের সাথে জড়িত, তাদেরকে তারা চেনে। সেই লোকগুলা সম্বন্ধে তারা যদি টাকাটা দেশ থেকে পাচার করে নিয়ে যায়, ওই অর্ডারটা দেওয়ার পরেও গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে আজকে, আপনি যদি 15 দিন বা 30 দিন পরে তার বিরুদ্ধে ইয়ে করেন, এটা কি হলো? নাথিং। এটাতে ফান করতেছে তারা জাতির সাথে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় মন্ত্রী, MP, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী সহ রয়েছেন সাংবাদিকও। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে যুক্তরাজ্যে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এদিকে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা প্রধান কেমি ব্যাডেনস। ব্রিটিশ গণমাধ্যমে একের পর এক শিরোনাম হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ ওঠায় চাপের মুখে রয়েছেন যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। এবার টিউলিপকে নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, লন্ডনে তার সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের লুটপাট থেকে সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানো উচিত বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠায় টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনচ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্তের এ আহ্বান জানান তিনি।
এর আগে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া বাংলাদেশের 9টি মেগা প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব অজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও সব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। লন্ডন ক্লিনিকে চলছে স্বাস্থ্য পরীক্ষা। হাসপাতালে থেকেও তিনি দেশবাসীর খোঁজ খবর নিয়েছেন। শনিবার সন্ধ্যায় হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা জানান। এ সময় তারেক রহমান উপস্থিত থাকলেও রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লন্ডন সময় শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দ্য লন্ডন ক্লিনিকে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চান। মির্জা আব্বাস বলেন উনি এখন ভালো আছেন, তার পরীক্ষা নিরীক্ষা চলছে। বেসিক্যালি ম্যাডাম তো আছে গত 17 বছর 18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই, তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো, কিন্তু সেই ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি। এই আওয়ামী সরকার, এই খুনি সরকার একটা ম্যাডাম এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময়ে অসুস্থ করে ফেলেছে। একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার ওনাকে সুস্থ থাকতে দেওয়া হয় না ইচ্ছাকৃত। আপনারা শুনেছেন যে ওই সময় ম্যাডাম সম্বন্ধে খুব তির্যক ভাষায়, বাজে ভাষা বলা হতো যে উনি মনে মনে করে মরে না কেন। তো আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন ওনাকে এবং উনি এখনো ভালো আছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে দেখা হবার পরে রাজনৈতিক কোনো নির্দেশনা পাওয়া গেছে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হলে মির্জা আব্বাস বলেন এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা পাননি। রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই, তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে দেশের বর্তমান অবস্থাটা কি আছে এখন। তো দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন দেশের বর্তমান অবস্থা জানার পাশাপাশি মহিলা দলের খবর নিয়েছেন বেগম খালেদা জিয়া। কেমন আছো, নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে, তারপর দেশের অবস্থা কি, সবাই কেমন আছে, মহিলা দলের সবাই কেমন আছে, সবার কথা জিজ্ঞেস করেছেন। কোনো রাজনৈতিক আলোচনা না, বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন সবাই কেমন আছে। শুক্রবার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য লন্ডন আসেন এই দম্পতি। সাক্ষাৎকালে চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জাতীয় নির্বাচন আয়োজনেই মনোযোগ নির্বাচন কমিশনের। জাতীয় স্থানীয় সরকারের ভোট একসঙ্গে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় সরকার নির্বাচন করাও সম্ভব নয়। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়াও সরকারের যুক্তিযুক্ত হবে না। দুপুরে কমিশন সভায় উঠে আসে এসব মত। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে অনুষ্ঠিত হবে এ নিয়েই চলছে আলোচনা। এর মধ্যেই রোববার কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন জাতীয় নির্বাচন আয়োজনই মূল লক্ষ্য ইসির। জাতীয় ও স্থানীয় সরকারের ভোট একসঙ্গে করা বাস্তবসম্মত নয় বলেও মনে করছে কমিশন। এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে, তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। কমিশনার আরও বলেন এনআইডি অনুবিভাগ স্বরাষ্ট্রে সরিয়ে নেওয়া কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। 2007 সাল থেকে নির্বাচন কমিশন নিজে এটা ডেভেলপ করেছে। এই ডাটাবেস থেকে দুটো জিনিস এখন প্রডিউস হয়, একটা হচ্ছে ভোটার তালিকা আর একটা হচ্ছে এনআইডি। এবং শুধু এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে বিশেষ এলাকায় ফর্ম সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মুহূর্তে সেগুনবাগিচায় আছেন রিপোর্টার তাসলিম তৌহিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। দুদকে একটু আগেই মূলত মামলা হয়েছে শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় যেটা বলা হচ্ছে যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার করে মূলত শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় প্রভাব খাটিয়ে মূলত এই প্লটটি তিনি দখল করেছিলেন, যে কারণে আজকে দুদক মামলা করেছে। এই মামলায় মূলত এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন সেখানে নিয়ম নীতি তোয়াক্কা না করে, অর্থাৎ ঢাকা শহরে প্লট আছে কিন্তু তারপর প্লট নেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরও সেই অবৈধভাবে ক্ষমতার সুযোগ কাজে লাগে তিনি তার মেয়ের জন্য প্লট বরাদ্দ নিয়েছেন। এই অভিযোগে দুদক মামলা করেছে। সেখানে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনা সহ রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে। জানিয়ে রাখি এর বাইরেও কিন্তু আরও 5টা মামলা হওয়ার কথা রয়েছে, অর্থাৎ পূর্বাঞ্চলে 60 কাঠার প্লট ছিল সেখানে, অর্থাৎ 10 কাঠা করে মোট 6টি প্লট নিয়েছিল, সেখানে একটি মামলা হয়েছে। বাকি আরও 5টি মামলা হওয়ার কথা রয়েছে দুদকের বিভিন্ন সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি। এর মধ্যে রয়েছে তার বোন শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয় সহ তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধারায় বা পৃথকভাবে এই ক্ষমতার অপব্যবহার করে প্লট গ্রহণের অভিযোগে দুদক মামলা করবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আর এটার মাধ্যমে কিন্তু দুদকে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলা হলো, অর্থাৎ এর আগে আমরা একাধিক দেখেছি যে হত্যাকাণ্ডের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সময় বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিভিন্ন কার্যক্রম চলছে। আর এই প্রথমবারের মতন দুর্নীতির অভিযোগে দুদকের মামলা জালে ফাঁসলেন শেখ হাসিনা পরিবার, অর্থাৎ শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। এছাড়াও কিন্তু সজীব ওয়াজেদ জয় এবং একই ইস্যুতে আরও বেশ কয়েকটি মামলা হওয়ার কথা রয়েছে। এর বাইরেও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মেগা প্রকল্পের দুর্নীতির অভিযোগে কিন্তু অনুসন্ধানও চলমান রয়েছে। এছাড়া বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচারের অভিযোগও রয়েছে। এই সমস্ত অভিযোগগুলো কিন্তু দুদক অনুসন্ধান করছে। এখন দেখার বিষয় এই প্রথমবারের মতন শেখ হাসিনার বিরুদ্ধে দুদক কোনো মামলা করলো, অর্থাৎ এই অনুসন্ধানটি শুরু হয়েছিল 26শে ডিসেম্বর, মাত্র 10 কার্য দিবসের মধ্যে কিন্তু মামলাটি করেছে, অর্থাৎ 10 কার্য দিবসের মধ্যে খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলো। এর মাধ্যমে শেখ হাসিনা সহ তার পরিবারের মামলা হয়েছে, আরও একাধিক মামলার প্রক্রিয়া রয়েছে। তো এই ছিল দুদক থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সেগুনবাগিচায়। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে প্রয়োজনে আরেকটি অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। সকালে রাজু ভাস্কর্যের সামনে বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন তিনি। মাহিন সরকার বলেন, পিলখানায় শহীদদের পরিবারকে ন্যায় বিচার দিতে হবে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আন্দোলন করে বিডিআর হত্যাকাণ্ডের দাবি আদায় করতে হচ্ছে, এটা লজ্জাজনক। জনগণ বিডিআর হত্যাকাণ্ডের ন্যায্য বিচার দেখতে চায়। মানববন্ধন থেকে পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং নির্দোষ সদস্যদের মুক্তিসহ 3 দফা দাবি পেশ করেছেন বিডিআর সদস্যরা। আজকে যারা চাকরি হারিয়েছেন অন্যায়ভাবে, যারা জানতেনই না তাদের অপরাধ কি, তাদের অধিকার রয়েছে তাদের চাকরি ফেরত পাওয়ার। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষ থেকে সেই হত্যাকারী হাসিনা এবং তার সাথে যুক্ত সকল দোষরের আমরা বিচার দাবি করছি। 2009 সালে বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। এতে মুক্তির দাবি জানানো হয়েছে নিরপরাধ সদস্যদের। মানববন্ধনে ভুক্তভোগীদের স্বজনরা ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশ নেন। নিজেদের অধিকার আদায়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চাকরিচ্যুত নিরপরাধ বিডিআর সদস্যরা রোববার সকালে 3 দফা দাবি নিয়ে মানববন্ধন করেন চাকরিচ্যুত নিরপরাধ বিডিআর সদস্যরা। তাদের দাবি, দীর্ঘ 15 বছর ধরে বিনা অপরাধে অনেকেই কারাগারে আছেন, তাদের মুক্ত এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে পুনরায় বহালের অনুরোধ করেন তারা। আমি বিনা অপরাধে 6 বছর জেল খেটে বাড়ি এসেছি, আমাকে চাকরিতে পুনর্বহাল করা হোক, এটার সুষ্ঠু সমাধান চাই। এবং সর্বপ্রথম আমি চাচ্ছি যারা জেল এবং এখনো হাজতে আছে তাদেরকে অবিলম্বে মুক্তির দাবি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবির কাজ চলতে থাকবে। মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ছাড়াও পরিবারের সদস্যরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশ নেন। বিনা
দোষে তারপর আমার ভাই 15 বছর জেল খাটতে আছে। আমার শুধু আমার ভাই না, ভাইয়েরা যারা আছে আমরা সবাই চাই তাদের মুক্তি। ভারতের এখানে হাত ছিল এই হত্যাকাণ্ডে। আমরা এই হত্যাকাণ্ডের পূর্ণ সুষ্ঠু বিচার চাই। এছাড়া স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে 2009 সালে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন বিডিআর সদস্যকে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আন্দোলনকারীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশে একজনের শরীরে শনাক্ত হয়েছে HMV ভাইরাস। এই তথ্য নিশ্চিত করেছেন IEDCR এর ভাইরোলজি বিভাগের প্রধান ডাক্তার আহমেদ নওশির আলম। IEDCR সূত্রে জানা যায় HMPV শনাক্ত হওয়া ব্যক্তি একজন নারী এবং তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি HMPV-তে আক্রান্তের পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী। তবে HMPV বাংলাদেশে অনেক আগে থেকে আছে জানিয়ে নতুন করে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে IEDCR। এর আগে চলতি জানুয়ারির শুরুতে চীনে প্রথম HMPV-র সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপান সহ ভাইরাসটি ছড়িয়ে পড়ে মালয়েশিয়া ও ভারতে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। অনিয়মের দায়ে 5 বছরের জন্য নিষিদ্ধ প্রেসে চলছে পাঠ্য বই ছাপানো। নিম্নমানের কাগজ ও কালি দিয়ে বই ছাপাচ্ছে NCTVর শর্তভঙ্গের অভিযোগে অভিযুক্ত আরেকটি ছাপাখানা। কেবল তাই নয়, চুক্তি না মেনে আরেক ছাপাখানা তো পাঠ্য বই না ছাপিয়ে বাণিজ্যিক কাজ করছে। আব্দুল মোমেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। রাজধানীর ডেমরার এক ছাপাখানায় পাঠ্যপুস্তকের বদলে চলছে বাণিজ্যিক কাজ। 8 জানুয়ারির এই ভিডিও ফুটেজের সূত্র ধরে ওই এলাকার প্রায় সব ছাপাখানায় ঘুরে দেখতে শুরু করে সময় সংবাদ। এক পর্যায়ে প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশনসের প্রিন্ট রুমের সবশেষ ব্লকে ভিডিও ফুটেজে থাকা মলাটের স্তূপ দেখা যায়। এ নিয়ে প্রশ্ন করলে শুরুতে বিষয়টি অস্বীকার করেন প্রতিষ্ঠানের কর্মীরা, পরে ফুটেজ দেখালে স্বীকার করেন। আমাদের এখানে তো অনেক প্লেট থাকে, মানে ওই একজনে কিছু অল্প কিছু খাতা আর কি, ওটা প্লেটটা ছিল অপশন, ওটা বলে এক কর্মচারী উঠে ফেলে দিচ্ছে। বলতেছিলেন আপনি যে একজনের নেতা, সেই কে? না এটা না, একজনের মাধ্যমে এটা হয়েছে আর কি, নেতা হোক সে হোক, এটা আমাদের ভাই বেড়াদারে আর কি। আমাদের বলছে এটা অবসর পাইলে মানে সময় কাজ শেষ হলে পরে দিতে। এনসিটিভির সঙ্গে চুক্তি অনুযায়ী পাঠ্য বই ছাড়া এখন আর কোনো কাজ করার কথা না প্রেসটির। তারপরও অন্য প্রতিষ্ঠানের জন্য খাতার মলাট কিভাবে ছাপানো হচ্ছে এমন প্রশ্নে কর্ণধারের দাবি, তার অগোচরে কাজটি করেছেন বাধাই মেশিনের ইনচার্জ আর কি, বাইন্ডিং মেশিনের। ও হঠাৎ করে আমাদেরকে না জানাইয়া রাত্রে কিছু কভার ও ছাপছে, আমি সাথে সাথে ওকে চেক করে দিচ্ছি। অন্যান্য ছাপাখানা ঘুরে দেখা গেছে নিম্নমানের কালি ও কাগজ ব্যবহার করে ছাপানো হচ্ছে পাঠ্য বই। নিয়ম ভঙ্গ করায় 2022 সালে সোমা প্রিন্টিং প্রেসকে সতর্ক করে স্ট্যাম্পে অঙ্গীকারনামা নিয়েছিল এনসিটিভি। এবার এই ছাপাখানাতে মানহীন কাগজের মিশ্রণের বিষয়টি হাতে নাতে ধরিয়ে দিলে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। আম্বার কাগজ, বেজ, অল্প কিছু রসিদ কাগজ আছে, মানে ওইটা দেখা যাচ্ছে আম্বার আর রসিদ বেজ যখন পাওয়া যাচ্ছে না তখন আমরা কিছু রসিদ কাগজ চাই না, ওইটা চালাইতেছি। এক পাতার প্রিন্ট আরেক পাতায় মিশে যায়, হচ্ছে কালির মান ভালো না, এগুলা আসলে এটা কি রকমের অভিযোগ সেটা আমি বলতে পারি না, তবে আমরা চেষ্টা করি সর্বোচ্চটা ভালো দেওয়ার। বইয়ের বদলে নোট ও গাইড বই ছাপানোয় মেসার্স টাঙ্গাইল প্রিন্টার্সকে 2023 সাল থেকে 5 বছরের জন্য দরপত্র গ্রহণে অযোগ্য ঘোষণা করে এনসিটিভি। অথচ এই প্রতিষ্ঠানেও চলছে পাঠ্য বই ছাপানোর কাজ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নতুন পাঠ্য বইয়ে এসেছে ব্যাপক পরিবর্তন। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ ও মীর মুগ্ধর আত্মদানের ঘটনা স্থান পেয়েছে। 7 মার্চের ভাষণের পাশাপাশি আছে মেজর জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার বিষয়টি। শুধু মুজিব বন্দনা নয়, ইতিহাস সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ দেশ গড়ার নেপথ্যের সব কারিগরকে। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে এক যুগেরও বেশি সময় ধরে পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতি ও অতিরঞ্জিত বর্ণনা নিয়ে যে আলোচনা সমালোচনা ছিল তা পরিমার্জন করে নতুন বছরের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে সরকার।
চলতি বছরের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ৭৯ নম্বর পৃষ্ঠায় আমরা তোমাদের ভুলব না শিরোনামে জায়গা পেয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের গল্প। ষষ্ঠ শ্রেণীর চারু পাঠে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা শীর্ষক অধ্যায়ে আছে অভ্যুত্থান সংশ্লিষ্ট গ্রাফিতি। কার্টুনের মাধ্যমে দেয়া হয়েছে আন্দোলনকারী ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের চিত্রও। সপ্তম শ্রেণীর বাংলা বই সপ্তবর্ণার ৯২ নম্বর পৃষ্ঠায় সিথি শিরোনামের কবিতায় জুলাই বিপ্লবে কওমি মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের চিত্র ফুটে উঠেছে। সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন সহ পরবর্তী প্রতিটি আন্দোলনে জেনারেশন জেড এর ভূমিকা তুলে ধরা হয়েছে। নবম শ্রেণীর বাংলা সাহিত্যে আমাদের নতুন গৌরব গাথা অধ্যায়ে ২০১৪ সালের বিতর্কিত নির্বাচন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দুর্নীতি ও বৈষম্যের বিবরণও স্থান পেয়েছে। উঠে এসেছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাও। নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বলা হয়েছে ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। আছে ৭ মার্চের ভাষণও। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে শেখ মুজিবুর রহমানের পাশাপাশি যুক্ত করা হয়েছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ জাতীয় ৪ নেতার জীবনী। পাঠ্যবইকে যোগোপযোগী করতে চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। জুলাই বিপ্লবের কথা সেগুলো আমরা সাহিত্যের বাংলা ইংরেজি এমনকি কবিতাও আছে। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে। পরবর্তী সংস্করণে আরও পরিমার্জন আসবে বলে জানিয়েছে এনসিটিভি। গ্যাস সংকটে ভোগান্তি পিছু ছাড়ছে না রাজধানীবাসীর। কোথাও গ্যাসের চাপ খুবই কম, আবার কোথাও নির্দিষ্ট সময়ের জন্য একেবারেই সরবরাহ বন্ধ। বিশেষজ্ঞরা বলছেন শীতকালে গ্যাসের চাপ তুলনামূলক কম থাকে। পেট্রোবাংলার প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার দুপুর পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। চুলার নিভু নিভু আগুনে ভর্তা তৈরির জন্য বেগুন পোড়াচ্ছেন মগবাজারের এক গৃহিণী। ভাত তরকারি রান্নার জন্য গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় শুধু বেগুন ভর্তাকেই বেছে নিয়েছেন দুপুরের খাবার হিসেবে। গ্যাস সংকটের এই চিত্র আশপাশের মিরবাগ, রামপুরা, কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষের। কোথাও কোথাও স্বল্প গ্যাস থাকলেও ভাত রান্না করতেই সময় লাগে ২.৫ থেকে ৩ ঘন্টা। রান্না বাড়া করা খাওয়া খুবই অবস্থা মনে করেন যে আমাদের নাজেহাল। গ্যাস থাকি না বলতে, একজনের রান্না একজনের রান্তারি না, তাই কাজে এলাকা ছিল হেরেন্দা খাওয়ান লাগে। সারাদিনেও গ্যাস থাকে না, রাত ১২টা বাজে আয় ২ ঘন্টা হেপার লাগে রান্ধনে। জ্বালানি বিশেষজ্ঞরা জানান দেশে পর্যাপ্ত গ্যাস উৎপাদন না থাকার পাশাপাশি শীতকালীন গ্যাস তরল হয়ে যাওয়ায় গ্যাসের চাপ কমে যায়। গ্যাস সংকট নিরসনে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের প্রতি গুরুত্ব দিলেন এই জ্বালানি বিশেষজ্ঞ। কনডেন্সেট একটা জিনিস যেটা নাকি আপনার গ্যাসের সাথে গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু ওটা টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে আবার লিকুইড হয়ে যেতে পারে। তো সেই কারণে ওই শীতকালে কনডেন্সেট জমে যায়। তো এই কারণে গ্যাসের যে আপনার ফ্লোটা এটা বাধাগ্রস্ত হয়। বাংলাদেশে তো যথেষ্ট পরিমাণ গ্যাস প্রবণ, এখানে অনুসন্ধান কাজ অনেক যদি চালানো হয় তাহলে গ্যাসের স্বল্পতা হওয়ার কথা না। বৃহস্পতিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার দুপুর ১২টা থেকে ৭২ ঘন্টা পর্যন্ত কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চড়া সুদহার ও জ্বালানি সংকটের মাঝে আবারও গ্যাসের দাম দ্বিগুণ বাড়ানোর প্রস্তাবে কপালে দুশ্চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে জানালেন ব্যবসার পরিবেশ না থাকায় তারা কার্যক্রম গুটিয়ে নিতে চান। এজন্য এক্সিট পলিসি করে দেওয়ার জন্য গভর্নরকে অনুরোধ করেছেন। পরে সাংবাদিকদের ব্যবসায়ী নেতারা বলেন এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন আসলেও বিনিয়োগ বান্ধব পরিবেশের উদ্যোগ এখনো দেখছেন না ব্যবসায়ীরা। উল্টো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদ তাদের জন্য বড় বাধা হয়েছে। আবার চলমান জ্বালানি সংকটের মাঝে গ্যাসের দাম দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব আছে। ডলার সংকট ও বেতন ভাতা বাড়ানোর চাপ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের দায় তারা নিবেন না বলে সাফ জানিয়ে দেন। যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে,
ইকোনমিক জোন ছাড়া করা যাবে না। তেমন আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করে কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ নাই। এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেয়, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারতেছে তারা আমরা ফেরত যেতে পারি। ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর প্রশাসকও। সংগঠনটির পক্ষ থেকে ঋণপত্র বা এলসি খোলার জটিলতা দূর করা ও সুদ হার কমানোর দাবি জানানো হয়। এবং কোয়ালিটি দেখে ওনারা যেগুলো সাস্টেন করার মতো সেগুলো সাপোর্ট দিবেন, এক্সিট পলিসি সেই জিনিসটা রিফ্লেক্ট করবে, আর যেগুলো সাস্টেন করবে না, ভায়াবল থাকবে না, আলটিমেটলি সেটা কিন্তু আর সাপোর্ট দিয়ে লাভ নেই। ব্যাংক সংস্কার কমিটিতে ব্যবসায়ীদের অন্তর্ভুক্তি এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্পকে গুরুত্ব দিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতাও চেয়েছেন ব্যবসায়ী নেতারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ফোন ব্যবহার ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর কর বাড়িয়ে নতুনভাবে বৈষম্য তৈরি করা হচ্ছে। জনগণের সঙ্গে এটা প্রতারণা উল্লেখ করে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে মুঠোফোন গ্রাহক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কয়েকটি সংগঠন। রোববার প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি করা হয়। মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে 3% ও প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর 10% সম্পূরক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে মোবাইল সেবায় 100 টাকায় 56 টাকা কর ও ব্রডব্যান্ড সংযোগে অতিরিক্ত 77 টাকা দিতে হবে গ্রাহকদের। কর বৃদ্ধির এই হারকে অযৌক্তিক দাবি করেছে এ খাতের গ্রাহক ও সেবাদানকারী সংগঠনগুলো। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা বলেন, নতুন করে বৈষম্য তৈরি করছে সরকার। সরকারকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সুস্থ মস্তিষ্কে ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 18 কোটি জনগণ বরদাস্ত করবে না। আজকে এখানে যেভাবে দাঁড়িয়েছি এনবিআরেও যাব, প্রয়োজন বোধে আমরা সচিবালয় ঘেরাও করবো। ব্যাটারিওয়ালারা যদি সরকারি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, আর যারা দেশে 18 কোটি মানুষের সেবা প্রদান করেন তারা কেন পারবেন না? বিগত সরকারের উদ্দেশ্য হাসিল করা আমলাদের ভাতা দিতে জনগণের উপর ভ্যাট ও শুল্কের বোঝা চাপানোর অভিযোগ করা হয়। পৃথিবীর কোনো দেশে ইন্টারনেট বিলের এত বড় টাকা সরকারের পকেটে যায় না। যারা আসলে গত 15 বছর এই সরকারকে, সরকারি সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করেছিল, তাদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য, তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার 14 কোটি মানুষের উপরে ট্যাক্স ধার্য করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, ভ্যাট বাড়ানোর বিষয়টি সরকার ও এনবিআর এর মধ্যে নতুন করে বিতর্ক তৈরি করবে। 500 টাকার ইউজার 77 টাকা 50 পয়সা অতিরিক্ত দিতে হবে। এই টাকাটা কোথেকে আসবে? সাধারণ জনগণ এখন এই মুহূর্তে চায় না যে কোনো নতুন করে ভ্যাট এবং ট্যাক্স ধার্য করা হোক। আমি বলবো এটা সরকারের বা এনবিআর এর আরেকটা নতুন ছাগল কাণ্ড। এটা তাদের এই বছরের ছাগল কাণ্ড। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন না করলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ার দেন গ্রাহক ও সেবাদানকারী সংগঠনগুলো। এই ধরনের অযাচিত এবং অদরকারি ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করবেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গতিশীল অর্থনীতিতে ন্যায্য হিস্সা প্রতিষ্ঠা করতে শ্রমিকের মজুরির মানদণ্ড, সামাজিক সুরক্ষা ও সাংগঠনিক অধিকার থাকা জরুরি বলে মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত শ্রম অধিকার বিষয়ক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আরও বলেন, বাংলাদেশে 85% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক, যাদের কোনো আইনি সুরক্ষা নেই। শ্রম অধিকার নিশ্চিত করে উন্নয়নশীল দেশে উন্নীত হতে হবে নাকি উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে শ্রম অধিকার নিশ্চিত হবে তা এখনই ঠিক করা জরুরি। সিপিডির গবেষণায় পাওয়া গেছে যে কিভাবে নারী শ্রমিকের সংখ্যা কমতেছে, এবং এই কমার বড় একটা কারণ হচ্ছে অটোমেশন এবং আপনার নাগরিক সুবিধার অভাব শিল্পাঞ্চলগুলোতে। আর সবকিছুই কিন্তু রাষ্ট্র, শ্রমিক, মালিক এদের সম্মিলিত একটা উদ্যোগ নেওয়া দরকার। শুধু এক জায়গায় চাপিয়ে দিলে হবে না। রানওয়ের দৈর্ঘ্য কম ও দুর্বল হয়ে পড়ায় শিগগিরই বগুড়া বিমানবন্দর চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান। বিগত সময়ে একাধিকবার প্রস্তাব দেওয়া হলেও সরকার কোনো গুরুত্ব দেয়নি বলেও জানান তিনি। অবকাঠামো উন্নয়ন শুরু হলেও স্বল্প পরিসরে বিমানবন্দরটি চালু করতে সময় লাগবে অন্তত 1 বছর। বগুড়া এয়ারফিল্ড থেকে আব্দুল আওয়ালকে সঙ্গে নিয়ে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও বগুড়া এয়ারফিল্ডকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ। আওয়ামী সরকার পতনের পর নতুনভাবে বিমানবন্দর চালুর প্রত্যাশায় জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
রোববার এয়ারফিল্ডটি পরিদর্শনে আসেন বিমান বাহিনী প্রধান ও সিভিল এভিয়েশন চেয়ারম্যান। কারিগরি বিভিন্ন বিষয়ে অবগত হওয়ার পর বিমান বাহিনী প্রধান জানান ৬,০০০ ফুট রানওয়ে প্রয়োজন হলেও এই এয়ারফিল্ডের রানওয়ে রয়েছে ৪,৭০০ ফুট। এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে। দৈর্ঘ্য ছোট হতে পারে কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড। বিমান বাহিনী আমরা আমাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করে আসছি এবং সিভিল এভিয়েশনের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, এমওইউ হয়েছে, সেই এমওইউর মাধ্যমে আমরা ব্যবহার করছি। বগুড়া উত্তরাঞ্চলের কেন্দ্রীয় এলাকা হওয়ায় বাণিজ্যিকভাবে গুরুত্ব হলেও বিগত সরকার এ বিষয়ে গুরুত্ব দেয়নি বলে জানান বিমান বাহিনী প্রধান। বলেন, এয়ারফিল্ডটি বিমানবন্দরে উন্নীত করতে সমীক্ষা যাচাইয়ে গঠিত হবে বোর্ড, এরপর সরকারকে দেয়া হবে প্রস্তাবনা। আমরা এটাকে ধরে রেখেছি এবং আমরা আছি বলেই আজকে এই এলাকাটা আছে। এবং আপনারা ভালো করে জানেন, যদি অ্যাবান্ডেন্ট হতো, যেমন অন্যান্য ডিজিজ এয়ারফিল্ড যেগুলি আছে বাংলাদেশে, অনেকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ওগুলি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকার নতুন এই উদ্যোগ বাস্তবায়ন না করতে পারলে নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকারও ইঙ্গিত দেন বিমান বাহিনী প্রধান। প্রথম ধাপের অবকাঠামো থাকা সত্ত্বেও শুধু অবহেলা আর রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বগুড়ার এই এয়ারফিল্ডকে রূপান্তর করা হয়নি বিমানবন্দরে। আগামীতে বিমানবন্দর হিসেবে চালু হলে এই এলাকার ব্যবসা বাণিজ্য যেমন সম্প্রসারিত হবে, তেমনি যাত্রী সেবার আওতায় আসবেন বগুড়া সহ আশপাশের কয়েকটি এলাকার সাধারণ মানুষ। বগুড়া এয়ারফিল্ড থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। খেলার খবর, গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়লেন লিটন দাস। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সারপ্রাইজ প্যাকেজ ওয়ানডেতে এখনও ডেবিউ না হওয়া পারভেজ হোসেন ইমন শুধু ব্যাটসম্যান হিসেবে পাওয়া যাবে, তাই নেই সাকিব আল হাসান। বাদ পড়েছেন হাসান মাহমুদও। ৪ পেসারের সঙ্গী ২ জেনুইন স্পিনার নাসুম আর রিশাদ। নামগুলো প্রত্যাশিত, তবুও উন্মুখ প্রতীক্ষা। প্রধান নির্বাচকের মুখ থেকেই আনুষ্ঠানিকভাবে শোনার অপেক্ষা। ১৫ সদস্যের দল একে একে ঘোষণা করলেন তিনি। এমডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, সুমায়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, এমডি তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, এমডি মেহেদি হাসান মিরাজ, জাকের আলী ইয়ানিক, এমডি রিশাদ হুসেন, নাসুম আহমেদ, এমডি তনজিম হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে নিষেধাজ্ঞায় প্রত্যাশিতভাবে নাম কাটা গেছে সাকিবের। শুধু ব্যাটসম্যান হিসেবে তার চেয়ে পারভেজ হোসেন ইমনেই আস্থা লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেলের। যদিও ইমনের এখনও ডেবিউই হয়নি ওয়ানডে ফরম্যাটে। বড় প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফির চাপ নিতে পারবেন তো ইমন? এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। গোটা সংবাদ সম্মেলনে বারবারই এসেছে লিটনের বাদ পড়া প্রসঙ্গ। প্রধান নির্বাচকের সাফ জবাব, পড়তে ফর্মের কারণেই স্কোয়াডে নেই এলকেডি। আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। 15 সদস্যের দলে নেই হাসান মাহমুদ ও শরীফুলও। মূলত পাকিস্তান ও আমিরাতের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের বিবেচনায় 4 পেসার স্কোয়াডে। টুর্নামেন্টটা এমন একটা উইকেটে খেলা হচ্ছে, একাধিক উইকেট, যেখানে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে। গেল বিশ্বকাপে সহ অধিনায়ক থাকলেও এবার সেই পদটা ফাঁকাই রাখছে বিসিবি। দল নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে এবং সেটাই স্বাভাবিক। তবে প্রধান নির্বাচকের দাবি, বর্তমান সময়ের সম্ভাব্য সেরা স্কোয়াডটাকেই তারা বেছে নিয়েছেন। গাজী আশরাফ হোসেন লিপুর প্রায় মিনিট 40-এর সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে সাকিব আর লিটন দাসের না থাকা ইস্যু। তবুও সব ছাপিয়ে এই দলটাকেই সমর্থনের আহ্বান তার। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তলব পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির ভারতীয় হাই কমিশনার। সীমান্তে বেড়া নির্মাণের সহযোগিতা কামনা। অসম চুক্তি বাতিলের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার। ক্ষমতার অপব্যবহারে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ। হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা। লন্ডনে টিউলিপের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত, সানডে টাইমসকে প্রধান উপদেষ্টা। এবং বেগম জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে, লন্ডন ক্লিনিকে চলছে চিকিৎসা। হাসপাতালে থেকেও দেশবাসীর খোঁজ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন মির্জা আব্বাস। এ
ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।